তো 3 ডাইমেনশনাল স্পেসে আমরা যখন কোনো ডিনামিক্স পড়ছি, অর্থাৎ ডিনামিক্স অ্যাট 3D, সেখানে আমরা কয়েক ধরনের কোয়ান্টিটি দেখেছি। ঠিক আছে, কি কি ধরনের কোয়ান্টিটি? একটা হচ্ছে তোমার স্কেলার কোয়ান্টিটি, ধরো ফাই একটা স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, আর একটা হচ্ছে কি ভেক্টর কোয়ান্টিটি। সেটা কি? তার হচ্ছে ধরো 3টে করে কম্পোনেন্ট থাকবে, 3টে স্পেস কোঅর্ডিনেট থাকবে, এরকম ax ay az। তো এইটা হচ্ছে কি 3 ডাইমেনশনাল ডিনামিক্স অফ এ বডি ইন 3D। পরবর্তীকালে আমরা যখন দেখলাম যে যখন এসটিআর ইন্ট্রোডিউস হলো, অর্থাৎ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি ইন্ট্রোডিউস হলো, সেখানে আমরা দেখলাম যে আমরা যেমন স্পেসকে দেখছি, স্পেস অ্যান্ড টাইম দে আর ইউনিফাইড। অর্থাৎ কোন একটা পয়েন্টকে ডিফাইন করতে গেলে শুধুমাত্র স্পেস দ্বারা আমি ডিফাইন করতে পারছি না। সাপোজ এটা একটা পয়েন্ট, পি পয়েন্ট, একে ডিফাইন করতে গেলে আমার কি লাগবে? এক্স ওয়াই জেড অ্যাজ ওয়েল অ্যাজ টি লাগবে। তো এই চারটাকে একসঙ্গে আমি বলছি স্পেস টাইম 4 কোঅর্ডিনেট। স্পেস টাইম 4 কোঅর্ডিনেট। ওকে, তো এই স্পেস টাইম 4 কোঅর্ডিনেটকে আমরা জেনারেলি এরকম লিখছি এক্স মিউ বলে। তার যেটা জিরো কম্পোনেন্ট সেটা হচ্ছে টাইম কম্পোনেন্ট, সেটা হচ্ছে সিটি, আর 3টে কম্পোনেন্ট হচ্ছে আর। এবারে এখানে একটা সমস্যা হচ্ছে যে এখানে এই 4D-তে এই ভেক্টরগুলোকে বলা হয় 4 ভেক্টর। তো 4 ভেক্টরের কিন্তু দুটো টাইপ আছে। একটা, এই যে 4 ভেক্টরগুলোর কথা আমি বলছি, এই 4 ভেক্টরগুলোর দুটো টাইপ আছে। একটাকে বলছিলাম কোভ্যারিয়েন্ট, আর একটাকে বলছিলাম কন্ট্রাভ্যারিয়েন্ট। ঠিক আছে, কোভ্যারিয়েন্ট 4 ভেক্টর আর হচ্ছে কন্ট্রাভ্যারিয়েন্ট 4 ভেক্টর। তো এদের তফাৎটা কি? এদের তফাৎটা হচ্ছে কি, যখন এরা ট্রান্সফরমেশন করছে, সাপোজ কোনো একটা কোয়ান্টিটি এ মিউ, সাপোজ সেটা এক্স মিউ থেকে যখন সাপোজ যাচ্ছে কোথায় না এ নিউ প্রাইম, এক্স নিউ প্রাইমে, অর্থাৎ ওল্ড কোঅর্ডিনেট থেকে একটা অন্য নিউ কোঅর্ডিনেটে যখন ট্রান্সফরমেশন হচ্ছে, তখন কোভ্যারিয়েন্টের ট্রান্সফরমেশন আর কন্ট্রাভ্যারিয়েন্টের ট্রান্সফরমেশন সেটা ডিফারেন্ট ভাবে হচ্ছে। কোভ্যারিয়েন্টের ট্রান্সফরমেশন হচ্ছে ডেরিভেটিভের মতো, আর কন্ট্রাভ্যারিয়েন্টের ট্রান্সফরমেশন হচ্ছে ডিফারেন্সিয়ালের মতো। তাই জন্য আমরা এখানে 4 ভেক্টরকে দুটো ভাবে দেখেছি। একটাকে বলছি কোভ্যারিয়েন্ট, সেটাকে তার নিচে ইন্ডেক্স দিয়ে লিখতাম, আর কন্ট্রাভ্যারিয়েন্ট সেটাকে আমরা উপরে ইন্ডেক্স দিয়ে লিখতাম। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল লাইক, এটা হচ্ছে ডেরিভেটিভ লাইক। এবার এদের মধ্যে যে ট্রান্সফরমেশন আমরা করব, সাপোজ আমি করতে চাইছি কি, সাপোজ আমি এ মিউ পেতে চাইছি। এ মিউ কি হয়ে যাবে এরকম, যে জি মিউ নিউ এ নিউ। অর্থাৎ কোভ্যারিয়েন্ট কন্ট্রাভ্যারিয়েন্ট থেকে কোভ্যারিয়েন্ট, কিংবা কোভ্যারিয়েন্ট থেকে কন্ট্রাভ্যারিয়েন্ট, এই যে ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশনটা কার মাধ্যমে করা হয়? মেট্রিক টেনসরের মাধ্যমে। মেট্রিক টেনসর মানে জি মিউ নিউ। তো আমরা এখন ফ্ল্যাট স্পেস টাইম জিওমেট্রি পড়ছি, ফ্ল্যাট স্পেস টাইম। অর্থাৎ এসটিআর কিন্তু আমাদের বলে, এসটিআর স্পেশাল কেন? আমরা তো পড়ছি স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। কেন স্পেশাল বলছি কেউ বলতে পারবে? হোয়াই স্পেশাল রিলেটিভিটি ইজ সো স্পেশাল? স্পেশাল কেন বলা হচ্ছে? এনিওয়ান, কেউ বলো, হোয়াই ইট ইজ কল্ড স্পেশাল রিলেটিভিটি? শুভ্রদীপ বলো। কি হলো, কেউ বলতে পারবে না? স্যার বলছি 4 ভেক্টরের স্পেশাল কম্পোনেন্ট নিয়ে এখানে কাজকর্ম হচ্ছে বলে কি স্পেশাল স্পেশাল কম্পোনেন্ট বলা বলতে হচ্ছে? হোয়াট ডু ইউ মিন বাই স্পেশাল কম্পোনেন্ট? মানে স্পেশাল গেস্ট? মানে ঠিক বলতে পারছি না। না, স্পেশাল যে মানে সিটি বা আর এর মধ্যে কোন একটা, মানে আর কে মানে স্পেশাল কম্পোনেন্ট বা না না, স্পেশাল তো না, না অ্যাকচুয়ালি না। আচ্ছা, আমি তাহলে একটু একটু জেনারেলাইজ করছি ব্যাপারটা। ওকে, তাহলে এই ডিফারেন্সটা বুঝতে গেলে জিটিআরটাকে একটু বুঝতে হবে। তো আমি একটু ডিটেলসে ব্যাপারটা বলছি। আচ্ছা, তোমরা তো গ্র্যাভিটি পড়েছো। গ্র্যাভিটি, গ্র্যাভিটি কি অ্যাকচুয়ালি? অ্যাজ পার নিউটন, গ্র্যাভিটি ইজ অ্যান অ্যাট্রাক্টিভ ফোর্স।
which follows the rule F equals to gmm by r square. It is gravity. ওকে, এটা কি তো গ্র্যাভিটি বলে নাকি? তোমরা রেসপন্ড করো, না হলে এরকম নীরব থাকলে কি করে হবে? ওকে, so gravity by default it's a attractive force. So it is the নিউটনিয়ান ইন্টারপ্রিটেশন অফ গ্র্যাভিটি, মানে নিউটনের মতে গ্র্যাভিটি হচ্ছে একটা ফোর্স। এবারে এর ইফেক্টটা কি? এই ফোর্সের ইফেক্ট, ধরো সান আর্থ সিস্টেমের কথা যদি আমি বলি, ধরো এটা একটা সান, আর তার চতুর্দিকে আর্থ রোটেট করছে। কেন রোটেট করছে? আমরা জানি যে এদের মধ্যে একটা অ্যাট্রাকশন কাজ করছে, সেই অ্যাট্রাকশনটা হচ্ছে এখানে সেন্ট্রিপিটাল ফোর্স অ্যাপ্লাই করছে। তাই জন্য আমরা লিখছি যে mv স্কয়ার বাই r ইকুয়াল টু gmm বাই r স্কয়ার। এইটা হচ্ছে তার ইকুয়েশন অফ মোশন। এই সান-আর্থ সিস্টেমের যে ডিনামিক্স, তার ইকুয়েশন অফ মোশন হচ্ছে এইটা আমরা এতদিন জেনে আসছিলাম যে দিস ইজ গ্র্যাভিটি। দ্য ইনসাইট অফ গ্র্যাভিটি ইজ নাথিং বাট দ্য অ্যাট্রাকশন। Gravity is always attractive. They will create some attractive forces, and that's why the system follows the corresponding dynamics. যেমন ফর এক্সাম্পল হচ্ছে আমরা এইটা প্ল্যানেটারি মোশন, বা এটাকে বলা যেতে পারে কেপলার সিস্টেম। এবার একটা প্রসঙ্গ হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি ব্যাপারটা। সাম ডিফারেন্ট থট আমি আজকে বলবো উইথ এক্সাম্পলস। ঠিক আছে, এক্সাম্পলটা কি? সাপোজ তোমরা জানো যে দীঘা থেকে পাঁশকুড়া রেল লাইন গেছে। তো এখন প্রশ্ন হচ্ছে, একজনের ইচ্ছা হলো জানার, ধরো সে খুব মানে সাধারণ লোকের তো এসব দিকে ইন্টারেস্ট থাকে না, ধরো কেউ একটা মাতাল পারসন, মানে ড্রাঙ্কেন ম্যান, তার হঠাৎ ইচ্ছা হলো জানার যে আসলে দীঘা থেকে পাঁশকুড়া এই যে ট্রেন ট্র্যাকটা, এই ট্র্যাজেক্টরিটা কেমন, যে ট্র্যাজেক্টরি যেটা, এই যে ট্র্যাজেক্টরিটা কেমন, ইজ ইট স্ট্রেট লাইন অর ইজ ইট কার্ভ, মানে কেমন, আমার তা জানার ইচ্ছা হয়েছে। ঠিক আছে, তো সে গিয়ে কি করেছে, সে গিয়ে একজন ইঞ্জিনিয়ার, মানে যে গাড়ি চালাচ্ছে, যে ট্রেন ইঞ্জিন চালাচ্ছে, লোকো পাইলট, তাকে গিয়ে জিজ্ঞেস করেছে যে তাহলে এই ট্রেন লাইনটা কেমন, মানে এই যে ট্রেন যে যাচ্ছে, ট্রেন কেমন পাথে যাচ্ছে, ট্রেনের ট্র্যাজেক্টরিটা কেমন। তো তাহলে সে কি করলো, যে লোকো পাইলট চালাচ্ছে, সে কি করলো, সে জানে যে ফোর্স কত, এফএক্স কত, এফওয়াই কত জানে, তাহলে সে বসিয়ে দিবে যে এফএক্স ইকুয়াল টু এমএক্স ডবল ডট, এফওয়াই ইকুয়াল টু এমওয়াই ডবল ডট। এই দুটো ইকুয়েশনকে সলভ করে টি কে এলিমিনেট করে দিলে একটা ইকুয়েশন পাওয়া যাবে। সেই ইকুয়েশনটাই হয়ে যাবে মোশন অফ ট্র্যাজেক্টরি, ইকুয়েশন অফ দ্য ট্র্যাজেক্টরি। এটাই তো হয় নাকি, বলো? যে একটা পার্টিকেলের ট্র্যাজেক্টরি যদি বের করতে হয়, কিভাবে করবে? নিউটনস ল সলভ করব, দিয়ে এক্স ওয়াই প্লেনে তার ইকুয়েশন কেমন সেটা জানলেই, প্লট করলে আমি ট্র্যাজেক্টরি পেয়ে যাব। এটাই হচ্ছে আইনস্টাইন, এটা হচ্ছে নিউটনের অ্যাপ্রোচ। এবারে সেকেন্ড কেসে সেই ড্রাঙ্কেন ব্যক্তি, সে ইঞ্জিনিয়ারের কাছে জানতে, মানে সে ড্রাইভারের কাছে জানতে গেল না, সে গেল কোথায়? একজন রিক্সা পুলার, এই কাঁথি স্টেশনের কাছাকাছি অনেক রিক্সা পুলার থাকে, তো সেই রিক্সা পুলারের কাছে গেল জিজ্ঞেস করতে। তো রিক্সা পুলার কি করলো, কাছাকাছি যে ইঞ্জিনিয়ার বসেছিলেন, যে রেল লাইনটা বানানোর সময় যিনি তত্ত্বাবধানে ছিলেন, তাকে গিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা রেল লাইনটা কেমন বানিয়েছো? না, আমি বানিয়েছি হচ্ছে এরকম, এই পাথে বানিয়েছি। তো সে এসে রিক্সা পুলার এসে সোজাসুজি ওই ব্যক্তিকে বলেছিল যে এর পাথটা এরকম। কারণ রিক্সা পুলার যেটা বলছে তার তো ঠিক, যে ট্র্যাকটা যেভাবে বানানো হবে, ট্রেনটা যাবেও সেই পথে, নাকি আমি পাথটা বানিয়েছি প্যারাবোলা, শুধুমাত্র নিউটনস ল অনুযায়ী ফোর্স গুলো আলাদা করে দিচ্ছি বলে ট্রেনটা অন্য পথে যাবে, সেটা তো নয়। ট্রেন ইজ বাউন্ড টু ফলো দ্যাট পাথ, ট্রেনটা মাস্ট ওই পাথটাকে ফলো করতেই হবে, না অন্য কোনো পাথে সে যেতে পারবে না নিশ্চয়ই। তো এই হচ্ছে দুটো দৃষ্টিভঙ্গির তফাৎ। ফার্স্ট দৃষ্টিভঙ্গি যেটা নিউটনের ছিল, নিউটন বলছিল যে গ্র্যাভিটি ইজ এ ফোর্স, আর সেকেন্ডে
আইনস্টাইন যেটা বললেন যে গ্র্যাভিটি ইজ নট এ ফোর্স, গ্র্যাভিটি ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ কার্ভেচার ইন দ্য স্পেস টাইম। মানে কিরকম ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে আমরা যেমন প্রথমে বললাম যে সান আর্থকে অ্যাট্রাক্ট করছে, সেই সেন্ট্রিপিটাল ফোর্সের দরুন সে রোটেট করছে। আইনস্টাইন বললেন যে না, এই কারণে এটা কোনো অ্যাট্রাকশনের জন্য নয়, সানটাকে যদি স্পেসে আমি এভাবে বসিয়ে দিই তার আশেপাশে এরকম একটা কার্ভেচার তৈরি হয়ে গেছে, একটা রাস্তা তৈরি হয়ে গেছে, সেই রাস্তাটা আর্থ ফলো করছে। স্যার হুম, এসটিআর এর ক্ষেত্রে এই স্পেস টাইমটাকে ফ্ল্যাট ধরা হয় সেই জন্য স্পেশাল। আমি আসছি আমি ওটাতে আসছি, ঠিক আছে। সো দ্য ম্যানিফেস্টেশন অফ গ্র্যাভিটি অ্যাজ পার আইনস্টাইন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম নিউটন। নিউটনের অ্যাপ্রোচ ছিল যে স্ক্রিনটা টপ হয়ে গেল মনে হয়, হুম স্ক্রিনটা টপ হয়ে গেল মনে হয়। না না স্যার ঠিক আছে, আমার প্রবলেম হচ্ছিল। সো অ্যাজ পার নিউটন গ্র্যাভিটি ইজ এ ফোর্স, অ্যাট্রাকটিভ ফোর্স, তার জন্য আর্থ অ্যাট্রাক্টেড হয়েছিল বলে ঘুরছিল। কিন্তু অ্যাজ পার আইনস্টাইন গ্র্যাভিটি কিন্তু সেটা নয়। গ্র্যাভিটি ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য কার্ভেচার। স্পেস টাইমে যে কার্ভেচার ক্রিয়েট হচ্ছে সেটাই গ্র্যাভিটি। সো গ্র্যাভিটি ইজ অনলি রেসপন্সিবল ফর মেকিং কার্ভেচার ইন দ্য স্পেস টাইম। বুঝতে পারলে? অর্থাৎ গ্র্যাভিটি থাকা মানেই কিন্তু স্পেস টাইমে তোমার কার্ভেচার সৃষ্টি হবেই, কার্ভেচার সৃষ্টি হবে। এবার প্রশ্ন হচ্ছে কি, যে ধরো কোন একটা অবজেক্ট, একে আর্থ ধরো অ্যাট্রাক্ট করছে, ধরো আর্থের গ্র্যাভিটির আন্ডারে এর পাথ কেমন হয়? কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। স্ট্রেট লাইন হবে। হ্যাঁ, দ্য পাথ অফ এ ফ্রি ফলিং বডি আন্ডার গ্র্যাভিটি, সেটা কিরকম হয়? স্ট্রেট লাইন হয়। তাহলে আমি তো বললাম যে অ্যাকচুয়ালি তো স্পেস টাইম কার্ভড হয়ে যাচ্ছে, তাহলে ফ্ল্যাট পড়ছে কেন? তার কারণ হচ্ছে স্পেস টাইম ইজ কার্ভড, কিন্তু শুধুমাত্র স্পেসটা ফ্ল্যাট। আমরা তো টাইমকে দেখতে পাই না, টাইম দেখতে পাই না বলেই আমাদের এখানে ফ্ল্যাট মনে হচ্ছে, ঠিক আছে। নাহলে এর ইকুয়েশন কি? y ইকুয়াল টু হাফ অফ জিটি স্কোয়ার। এটা হচ্ছে ইকুয়েশন অফ এ প্যারাবোলা। অর্থাৎ গ্র্যাভিটি থাকা মাত্রই একটা পার্টিকেলের ট্র্যাজেক্টরি ইন স্পেস টাইম উইল বি অলওয়েজ কার্ভড। গ্র্যাভিটির আন্ডারে স্পেস টাইম কোনোদিন ফ্ল্যাট হতে পারেই না। পারে কি বলো? কোনো কেসে তুমি গ্র্যাভিটি থাকা মাত্রই কিন্তু তোমার স্পেস টাইম কার্ভ হয়ে যাবে। তার মানে আমাকে যদি ফ্ল্যাট স্পেস টাইম ভাবতে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে গ্র্যাভিটিকে জিরো ধরে নিতে হবে, গ্র্যাভিটি লেস, গ্র্যাভিটি ইজ জিরো। তো ইন এসটিআর গ্র্যাভিটিকে আমরা জিরো ধরি, যে ইফ দ্য গ্র্যাভিটি বি জিরো দেন দ্যাট, অর্থাৎ স্পেশাল কেস আমরা কনসিডার করছি হোয়ার গ্র্যাভিটি ইজ জিরো। তাই জন্য সেটাকে বলা হচ্ছে কি স্পেশাল রিলেটিভিটি। So in special relativity, the metric of the space time, it is like that: c square dt square minus dx square minus dy square minus dz square. So the metric tensor g mu nu, it is diagonal of 1 minus 1 minus 1 minus 1. Okay, so this is special relativity. তো আমরা যেটা আলোচনা শুরু করেছি সেটা কি? সেটা শুরু করে হচ্ছে কি ফিল্ড থিওরি। ফিল্ড থিওরি, তো ফিল্ড থিওরির দুটো আমার মডিফিকেশন আমরা করেছি প্রিভিয়াস ল থেকে, দুটো মডিফিকেশন। ফার্স্ট মডিফিকেশন হচ্ছে কি, আমরা কোঅর্ডিনেটের জায়গায় আমরা ফিল্ডকে ইন্ট্রোডিউস করেছি, ফাই অফ কিউ কে। অর্থাৎ যেখানে ধরো এরকম ছিল ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, সেখানে আমরা এটা কি লিখছি না জিএম বাই, এখানে ট্রান্সফর্ম করে নিচ্ছি এরকম ভাবে যে ফাই অফ আর স্কোয়ার, এরকম লিখছি। So the field is replaced, the coordinate is replaced by the field, এইভাবে আমরা লিখছি। সেকেন্ড হচ্ছে সে ফাইটা শুধুমাত্র পজিশনের ফাংশন নয়, স্পেস টাইম দুটোর ফাংশন। তার ফলে আমি এসটিআরটাকেও কিন্তু ওর মধ্যে ইনক্লুড করতে পেরেছি, ঠিক আছে, দুটোকে আমি এর মধ্যে ইনক্লুড করতে পেরেছি। তো সেই হিসেবে আমরা যখন এখানে সবকিছু যেমন लाग्रांजेस इक्वेशन লিখছিলাম, কি লিখছিলাম যে d বাই dt অফ ডেল এল বাই ডেল কিউ কে ডট মাইনাস ডেল এল বাই ডেল কিউ কে ইকুয়ালস টু 0, এটা লিখছিলাম। এবারে এখানে আমার ট্রান্সফরমেশন হয়ে যাবে কোথায় না কিউ কে থেকে তার জায়গায় ফাই রিপ্লেস হয়ে যাবে। ফাইটা হচ্ছে এক্স মিউর ফাংশন, যেটা কিউ কে ডট ছিল
সেটা কি হবে, এরও ডেরিভেটিভ হবে, কিন্তু ডেরিভেটিভটা শুধু টাইমের রেসপেক্টে নয়, 4 কোঅর্ডিনেটের রেসপেক্টে, অর্থাৎ ডেল মিউ ফাই। আর টাইম যেটা লিখছিলাম টাইমের জায়গায় সেটা 4 কোঅর্ডিনেট বসে যাবে। তো এই হিসেবে আমরা লাগরাঞ্জেস ইকুয়েশনটা এভাবে লিখছি, ডেল মিউ অফ ডেল এল অফ ডেল মিউ ফাই মাইনাস ডেল অফ ডেল ফাই ইকুয়ালস টু 0। কম্পেয়ার করে দেখো, এটা টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ ছিল, সেই জায়গায় এটা কি হয়ে গেছে, ডেল মিউ। এটা কিউকের রেসপেক্টে ডেরিভেটিভ ছিল, এটা হয়ে গেছে ফাই রেসপেক্ট। তো এইটা হচ্ছে অয়লার লাগরাঞ্জিয়ান ইকুয়েশন, ঠিক আছে। সো ইন দ্য ইন্টারপ্রিটেশন অফ ক্লাসিক্যাল ফিল্ড থিওরি আমরা অয়লার লাগরাঞ্জিয়ান ইকুয়েশনটাকে আমরা এভাবে লিখতে পারি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার সিস্টেমের যে লাগরাঞ্জিয়ানটাকেও আমাকে এই আকারে লিখতে হবে, অর্থাৎ ফাই ডেল মিউ ফাই এক্স মিউ এর ফাংশন আকারে লিখতে হবে। তো আমরা এরকম কয়েকটা সিস্টেম নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করছি, ঠিক আছে। তো ফার্স্ট সিস্টেম যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে রিয়াল স্কেলার ফিল্ড। এবার একটু রেসপন্ড করবে তোমরা, একটু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করো। রিয়াল স্কেলার ফিল্ড, তো যে কোনো সিস্টেমের লাগরাঞ্জিয়ান কি হয়, টি মাইনাস ভি হবে, কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি। তো কাইনেটিক এনার্জি কত হয় বলো বলো, কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন কি ক্লাসিক্যাল মেকানিক্সে, হাফ এম ভি স্কয়ার বা হাফ পি স্কয়ার এম বাই টি এম। এখানে ভি স্কয়ার মানে কি হতো, মানে হাফ অফ এম কিউ কে ডট স্কয়ার হতো। এখানে কিউ কে ডট না হয়ে কিউ কে জায়গায় রিপ্লেস হবে ফাই, মানে কিউ কে ডটের জায়গায় হবে ডেল মিউ ফাই, তাই তো। তো সেক্ষেত্রে এটা এরকম হবে হাফ অফ ডেল মিউ ফাই, একটা কোভ্যারিয়েন্ট একটা কন্ট্রাভ্যারিয়েন্ট, যেহেতু এটা 4 কোঅর্ডিনেট তাই জন্য একটা কোভ্যারিয়েন্ট একটা কন্ট্রাভ্যারিয়েন্ট। এবার বলবে এম কোথায় গেল, না আমরা এখানে এমটাকে 1 ধরে নিয়েছি তাই জন্য এরকম। এবার আমি যদি এটা একটা হারমোনিক অসিলেটর ফর্মে ধরি, এমনিতে আমরা লিখতে পারি ভি ফাই, এটা ভি ফাই লিখতে পারি এরকম ভাবে, ঠিক আছে, লিখতে পারি। কিন্তু যদি আমরা এখানে আমরা হারমোনিক অসিলেটর ধরি, তাহলে হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে এটা এরকম হয়ে যাবে হাফ অফ ডেল মিউ ফাই মাইনাস হাফ অফ এম স্কোয়ার ফাই স্কোয়ার। তো এখানে ফ্রিকোয়েন্সি যে ওমেগা হয় সেটাকে আমি 1 ধরে নিয়েছি, ওকে। তো এইটা হচ্ছে, স্যার হ্যাঁ বলো। স্যার আমরা কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন যখন করলাম, মানে হুম। ফাইতে যখন নিয়ে গেলাম ফিল্ডে, ওর স্যার ওই ডেরিভেটিভের জায়গাটা আরেকবার বলবেন, মানে হ্যাঁ ডেরিভেটিভ change দেখো, করবো? আমরা ছিল হচ্ছে ডিকিউ কে বাই ডিটি, তো সেটাকে ট্রান্সফর্ম করছি কি ডেল ফাই বাই ডেল এক্স মিউ। কারণ এখানে টাইম আর স্পেস তো আলাদা বলে কিছু নেই, স্পেস টাইম ইজ ইকুয়ালি ট্রিটেড, এই জন্য ডেল ফাই বাই ডেল এক্স মিউ, যেটাকে লিখছি ডেল মিউ ফাই বলে, এটা একই জিনিস, ঠিক আছে। ঠিক আছে। তো এই হচ্ছে আমার রিয়াল স্কেলার ফিল্ড লাগরাঞ্জিয়ান। এটা রিয়াল স্কেলার ফিল্ড কেন বলছি, বলতে পারবে কেন বলছি রিয়াল স্কেলার ফিল্ড? কারণ ফাই ইকুয়াল টু ফাই স্টার বলে, রিয়াল বলে, ঠিক আছে। তাহলে এর এল হচ্ছে কি হাফ অফ ডেল মিউ ফাই মাইনাস হাফ অফ এম স্কোয়ার ফাই স্কোয়ার। আচ্ছা বলো তো, যে মিনকস্কি স্পেসে এটাকে ভাঙলে কি হবে, এটা কিরকম হবে, হাফ অফ ডেল জিরো ফাই মাইনাস আর বাকি যেগুলো আছে ডেল আই ফাই মাইনাস হাফ অফ এম স্কোয়ার ফাই স্কোয়ার। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি কি ফাই ডট, তাহলে হাফ অফ ফাই ডট স্কোয়ার। আর এদের ক্ষেত্রে জি মিউ নিউর মান কত হয়, -1 করে হয়, তাহলে এটা মাইনাস করে দিয়েছে এই জন্য মাইনাস গ্র্যাড ফাইর মড স্কোয়ার মাইনাস হাফ অফ এম স্কোয়ার ফাই স্কোয়ার। এই জিনিসটা বুঝতে পারলে কিনা বলো? বুঝতে পারলে? একটু বলুন স্যার। এই যে ডেল আই ফাই এটার মানেটা কি, অ্যাকচুয়ালি এটা প্লাস লিখতে হবে, এখানে মাইনাস হবে, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি কি হবে ডেল ফাই বাই ডেল এক্স, আর এটাও ডেল ফাই বাই ডেল এক্স, কিন্তু তফাৎটা কি মাইনাস, একটা কোভ্যারিয়েন্ট একটা কন্ট্রাভ্যারিয়েন্ট, তাই না? এই যে আমি এখানে লিখেছিলাম, দাঁড়া এখানে একটু ব্যাকে দিলে বুঝতে পারবে,
আমি প্রথমে লিখেছিলাম যে তোমার যদি এরকম হয় যে এম ইউ ইকুয়ালস টু কত, এম ইউ ইকুয়ালস টু তোমার এ জিরো আর এ, তাহলে এ মিউ কত হবে, মাইনাস এ। এই ট্রান্সফরমেশন আগে দেখানো হয়েছে। তাহলে একই রকম ভাবে আমি যদি বলি যে ডেল মিউ ফাই যা হবে, কোভ্যারিয়েন্ট হলে কি হচ্ছে, টাইম কম্পোনেন্টটা ঠিক থাকবে, শুধু বাকিগুলোর আগে মাইনাস হয়ে যাবে স্পেসের আগে। তো তার মানে এখানে কি হবে, এই জায়গাটায় কি হবে, সামনে মাইনাস, মাইনাস ডেল ফাই বাই ডেল ওয়াই, ডেল ফাই বাই ডেল ওয়াই, মাইনাস ডেল ফাই বাই ডেল জেড, ডেল ফাই বাই ডেল জেড। তার মানে ডেল ফাই বাই ডেল এক্স এর হোল স্কোয়ার, ডেল ফাই বাই ডেল ওয়াই এর হোল স্কোয়ার, ডেল ফাই বাই ডেল জেড এর হোল স্কোয়ার, যেটা হচ্ছে গ্র্যাড ফাই ডট গ্র্যাড ফাই, ওই জন্য ওইভাবে লিখেছি। আর টাইমটা হচ্ছে এটা ফাই ডট, ঠিক আছে। তাহলে আমার লাগরেঞ্জিয়ানটা এরকম হলো যে এল ইকুয়াল টু হাফ অফ ডেল মিউ ফাই মাইনাস হাফ অফ এম স্কোয়ার ফাই স্কোয়ার। এখন এই যে কন্ট্রাভেরিয়েন্ট যেটা আছে, এই যে ডেল মিউ ফাই, একে আমি কোভেরিয়েন্টে ট্রান্সফর্ম করে নিতে পারি। কিরকম, এটাকে আমরা লিখতে পারি কি, যে জি মিউ আলফা ডেল আলফা ফাই, লিখতে পারি, লিখতে পারি তো, কোভেরিয়েন্ট টু কন্ট্রাভেরিয়েন্ট ট্রান্সফরমেশন, বলো। হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে আমরা এল সমান কি লিখবো এখন, হাফ অফ জি মিউ আলফা ডেল মিউ ফাই ডেল আলফা ফাই মাইনাস হাফ অফ এম স্কোয়ার ফাই স্কোয়ার। একটু কেয়ারফুলি এই ট্রান্সফরমেশনটা দেখো, এমন কিছু ব্যাপার নয়, জাস্ট এই যে ডেল আলফা ডেল মিউ ফাই ছিল তাকে আমি এইভাবে ট্রান্সফরমেশন করেছি, অ্যাজ ইফ আমি যেখানে এখানে করলাম, আমি ঘুরিয়ে দেখাচ্ছি এখানে দেখো। এই যে এটা তোমরা অনেকবার করেছো, তো সেই জিনিসটা সেখানে হয়েছে, সেখানে হয়েছে একই রকম ভাবে। ওকে, এইটা এবারে আমি এখানে অয়েলার লাগরেঞ্জিয়ান ইকুয়েশন লাগাবো। তাহলে প্রথম আমরা যেটা করব, সাপোজ ডেল এল বাই ডেল নিউ ফাই লিখবো, আমি নিউর আকারে বের করতে চাইছি, ডেল এল বাই ডেল নিউ ফাই। তাহলে এটা তো এখানে তো ফাই আছে, ডেল নিউ ফাই নেই, তাহলে এটা ডেরিভেটিভ জিরো, তাহলে শুধু এটা থাকবে। তাহলে কি হবে, হাফ অফ জি মিউ আলফা, এটা কনস্ট্যান্ট, প্রথম এটা রেসপেক্টে ডেরিভেটিভ, দেখো ওপরে আছে ডেল মিউ ফাই, নিচে আছে ডেল নিউ ফাই, তার মানে এটা অ্যাকচুয়ালি কি হবে, ক্রনিকার ডেল্টা নিউ মিউ, কারণ নিউ ইকুয়াল টু মিউ হলে একই একই হলে 1 হবে, আদারওয়াইজ 0 হবে। তার সঙ্গে ডেল আলফা ফাই গুণ আছে, প্লাস এটা আবার কনস্ট্যান্ট পড়ে থাকছে ডেল মিউ ফাই, এটার করলে কি হচ্ছে, ক্রনিকার ডেল্টা আলফা নিউ। দেখো ঠিক লিখেছি কিনা বলো, কি হলো, আর বলো। হ্যালো, আরে রেসপন্ড করো, এগুলো বুঝতে পারছো কিনা। আরে কি বোঝা গেছে কি এটা, স্যার বলছি হুম, অয়েলার ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন মানে এইটা মানে অয়েল ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন মানে হচ্ছে এই ইকুয়েশনটা, এইটা। তো আমি প্রথম এটা বার করব, তারপর এটা বার করব, দিয়ে তো বের করবো অয়েল ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন। তাহলে প্রথম এটা বার করছি, ডেল এল বাই ডেল নিউ ফাই, মানে এটা কি করে হচ্ছে, দেখো কি করে হচ্ছে না, ডেল মিউ ফাই বাই ডেল নিউ ফাই, এটা কত হবে বলো, ক্রনিকার ডেল্টা নিউ মিউ, কারণ নিউ নিচে ছিল নিচে থাকবে, এটা 1 বাই নিচে মানে উপরে, 1 বাই কোভ্যারিয়েন্ট মানে কন্ট্রাভেরিয়েন্ট, মানে ঠিক যেরকম যেটা করো, ধরো ডেল কিউ আই বাই ডেল কিউ জে, এটা কি হবে, কি হয়, এটা ক্রনিকার ডেল্টা আই জে হয়, তো এটাও সেরকম, শুধু এখানে খেয়াল রাখতে হচ্ছে কোভ্যারিয়েন্ট কন্ট্রাভেরিয়েন্টের ব্যাপার, আর কিছু না। তাহলে এটা হলো। আচ্ছা এবারে দেখো, এখানে আমি আবার আলফাকে কন্ট্রাক্ট করে ফেলতে পারি, এই যে আলফা আলফা কন্ট্রাক্ট করে দিলে আবার এটা কি হয়ে যাবে, ডেল মিউ ফাই, উপরে চলে যাবে ডেল মিউ ফাই। তাহলে আমি লিখতে পারি কি, এটা রেখে বাদ দাও,
এইটা ডেল এল বাই ডেল অফ ডেল নিউ ফাই, যেটা এটা কি হচ্ছে এখানে বসালে আলফা আলফা যদি কন্ট্রাক্ট করে যায় তাহলে কি হচ্ছে ক্রনিকার ডেল্টা মিউ নিউ যেমন ছিল থাকবে, এই দুটো কন্ট্রাক্ট করে হয়ে যাবে কি ডেল মিউ ফাই, এটা হয়ে যাবে ডেল মিউ ফাই প্লাস আবার এই দুটোতে দেখো আলফা আলফা, এটা তো যেমন আছে পড়ে থাকবে ডেল মিউ ফাই, এই দুটো কন্ট্রাক্ট করে কি হয়ে যাচ্ছে আলফা আলফা কন্ট্রাক্ট করলে না, প্রথম এখানে কি করতে হবে দেখো, আলফা আর আলফা যদি কন্ট্রাক্ট করে তাহলে এখানে এটা ক্রনিকার ডেল্টাটা যেটা সেটা চেঞ্জ হয়ে মিউ নিউ হয়ে যাচ্ছে, তার মানে কি হবে এরকম প্লাস ডেল মিউ ফাই ক্রনিকার ডেল্টা নিউ মিউ, এরকম আছে মনে হয় দেখো, আলফা আলফা কন্ট্রাক্ট করলে না মিউ নিউ ওপরে থাকছে, নিউ হবে তো, নিউ মিউ ওপরে, তাই না? তো এটাকে ক্রনিকার ডেল্টা যেহেতু মিক্সড টেন্সার, এটাকে অনেকে ইটা বলে লেখে, ক্রনিকার ডেল্টা না লিখে অনেক সময় ইটা বলে লেখা হয়, সেম থিং যদিও, মানে নিউ মিউ ইকুয়াল টু 1 হলে এটা 1 হবে, আদারওয়াইজ 0 হবে। তাহলে দেখো এইটা দেখো কত হবে, মিউ মিউ কন্ট্রাভেরিয়েন্ট কোভেরিয়েন্ট যদি কন্ট্রাক্ট করে এটা হয়ে যাবে ডেল নিউ ফাই, হাফ ছিল প্রত্যেকের আগে, দুটোর আগে হাফ ছিল, আর এটাও কিন্তু কন্ট্রাক্ট হয়ে কি হবে ডেল নিউ ফাই, তাহলে হাফ হাফ মিলে 1, সো ডেল নিউ ফাই, এটা হলো। তারপরে যেটা হবে সেটা হচ্ছে কি ডেল এল অফ ডেল ফাই, তো এটা করা কোনো সমস্যা নেই কারণ এল তো তোমার এইটা ছিল, এল ছিল তোমার এইটা, সো ডেল এল বাই ডেল ফাই সমান কত মাইনাস এম স্কোয়ার ফাই, মাইনাস অফ এম স্কোয়ার ফাই। তাহলে এখন আমার যদি এই ইকুয়েশন হয় তাহলে দাঁড়াচ্ছে কি ডেল নিউ অফ ডেল নিউ ফাই মাইনাস অফ এটা মানে প্লাস এম স্কোয়ার ফাই ইকুয়ালস টু 0। তাহলে আমার যে অয়লার লাগরেঞ্জিয়ান ইকুয়েশন থেকে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এটা, যে ডেল নিউ ফাই প্লাস এম স্কোয়ার ফাই ইকুয়ালস টু 0। এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে কি ডেল নিউ ফাই মানে কি ডেল জিরো ফাই মাইনাস অফ গ্রেড স্কোয়ার ফাই প্লাস এম স্কোয়ার ফাই ইকুয়ালস টু 0, মানে এটাকে লিখতে পারি কি ডেল টি টু মাইনাস অফ গ্রেড স্কোয়ার প্লাস অফ এম স্কোয়ার অফ ফাই ইকুয়ালস টু 0। তো এই জিনিসটা হচ্ছে তোমার ডিএলএমবালসিয়ার অপারেটর, যেটা হচ্ছে কি জিরো, এটা হবে তো। তো এইটাকে বলা হয় কি ক্লেইন গড়ন ইকুয়েশন। তো এটা সো সিম্পল জিনিস, শুধু একটু খেয়াল রাখবে যে ডেরিভেটিভ গুলো আমি কিভাবে করছি, আর কিছু না। এটা হয়তো বোর্ডে তোমাদের প্রবলেম হচ্ছে, খাতায় নিজেরা একটু করো, কোনো সমস্যা নেই, এটা কি সমস্যা, এই তো কোভেরিয়েন্ট কন্ট্রাভেরিয়েন্ট আমি ট্রান্সফরমেশন করে নিয়ে আমি ডেরিভেটিভ গুলো করছি, ঠিক আছে? আরে বলো কোনো সমস্যা থাকলে শেয়ার করবে তো, চুপচাপ থাকলে কি করে হবে? না স্যার। আচ্ছা তাহলে আচ্ছা দাঁড়াও। তাহলে রিয়েল কেজি ফিল্ডের ক্ষেত্রে, রিয়েল স্কেলার ফিল্ড আমি নাম বলছি, রিয়েল স্কেলার ফিল্ড ফাই ইকুয়াল টু ফাই স্টার, এটার জন্য আমি লাগরাঞ্জিয়ান ডেনসিটি ধরলাম এরকম, আর যেটা ইকুয়েশন দাঁড়ালো সেটা দাঁড়ালো এরকম, কেজি ইকুয়েশন যেটা, যে গ্রেড স্কোয়ার প্লাস এম স্কোয়ার অফ ফাই ইকুয়ালস টু 0। একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে এরা সব লরেঞ্জ ইনভেরিয়েন্ট কোয়ান্টিটি। লরেঞ্জ ইনভেরিয়েন্ট কোয়ান্টিটি মানে বুঝো, অর্থাৎ আন্ডার এনি লরেঞ্জ ট্রান্সফরমেশন এই ইকুয়েশন গুলো আইডেন্টিক্যাল থাকবে, এটা হচ্ছে লরেঞ্জ ইনভেরিয়েন্ট, বুঝতে পেরেছো? আচ্ছা এবারে আমরা এই ইকুয়েশনটাই আছি, এই ইকুয়েশনটাকে আমি ভেঙে নিই, তাহলে ছিল হচ্ছে এরকম ডেল ফাই টু মাইনাস গ্রেড স্কোয়ার অফ ফাই
প্লাস অফ এম স্কোয়ার ফাই ইকুয়ালস টু 0। এই হচ্ছে আমার কেজি ইকুয়েশন। এবং এটা যদি খেয়াল করে দেখো যে তুমি যদি মানে এক্স মিউ থেকে এক্স মিউ প্রাইমে যাও, তাতে কিন্তু এল তোমার এল প্রাইমে যাবে এবং তার একই থাকবে, ইনভ্যারিয়েন্ট থাকবে। ঠিক আছে, এই জিনিসটা ইনভ্যারিয়েন্ট থাকবে এবং এই ইকুয়েশনও কিন্তু ইনভ্যারিয়েন্ট থাকবে, অর্থাৎ এটা লরেঞ্জ ইনভ্যারিয়েন্ট কোয়ান্টিটি। ওকে, এবারে নেক্সট হচ্ছে আমি এই ইকুয়েশনকে সলভ করব কিভাবে। বলো তো সুব্রদীপ, যে এই ইকুয়েশনকে কি করে সলভ করা যায়, বলো। এই ধরনের ইকুয়েশন এটা কি ইকুয়েশন বলো, এটা কি? ট্রায়াল সলিউশন করে করা হবে। এটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, পিডিই। তাহলে পিডিই কে আমরা কি করে সলভ করে থাকি, কি করে সলভ করে থাকি, এই জিনিসগুলো একটু গুরুত্ব দাও। পিডি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা কিভাবে সলভ করে থাকি, কোন মেথডে? আরে এগুলো বলো, চুপচাপ থেকে গেলে কি করে হবে? পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা কিভাবে সলভ করে থাকি? হ্যাঁ, সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথডে। আরেকটা মেথডে আমরা করে থাকি, সেটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম করে। তো আমরা এখানে ফুরিয়ার ট্রান্সফর্ম আকারে লিখবো। তো এখানে ফাইটা কিসের ফাংশন? এক্স মিউর ফাংশন। এটাকে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম আকারে লিখছি ইন্টিগ্রেশন অফ কত না dk4 মানে d4 কে ফাই টিলডা, যেটা কে মিউর ফাংশন, ই টু দি পাওয়ার আই কে মিউ এক্স মিউ, ফুরিয়ার ট্রান্সফর্ম আকারে লিখছি। তাহলে এবার এটাকে যদি আমি ওখানে বসিয়ে দিই, ওই জায়গায় যদি বসিয়ে দিই এইখানটায়, এবার এই কে মিউ এক্স মিউ সমান কত? কে মিউ এক্স মিউ মানে কত? কে জিরো এক্স জিরো মানে এরকম, কে জিরো এক্স জিরো মাইনাস কে ডট আর। তার মানে কি কে জিরো এক্স জিরো মাইনাস এটা। তো কে, এই যে কে মিউ এর চারটে কম্পোনেন্ট, একটা হচ্ছে কি ওমেগা, মানে এর জিরো কম্পোনেন্টটা ওমেগা, আর তিনটে কম্পোনেন্ট হচ্ছে কে। তাই জন্য এটাকে আমরা লিখতে পারি ওমেগা টি মাইনাস কে ডট এক্স বা কে ডট আর, যাই লিখো না। তাহলে এটা যদি এখানে বসাই, তাহলে দেখো টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি আসবে? আই ওমেগা মানে মাইনাস ওমেগা স্কোয়ার আসবে। তাহলে কি লিখতে পারি? মাইনাস অফ ওমেগা স্কোয়ার এটা আসবে। গ্র্যাড করলে কি হবে? মাইনাস আই কে মানে মাইনাস কে স্কোয়ার। সো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সো প্লাস কে স্কোয়ার। আর এম স্কোয়ার তো ছিল অফ আই টিলডা কে মিউ ইকুয়ালস টু 0। ঠিক আছে, মানে এখানে ইন্টিগ্রেশন অফ ডি কিউব কে ছিল, তো যেহেতু আমি এটা 0 নয়, তাহলে আমি ইন্টিগ্রেশনটাকে তুলে দিতে পারি বোথ সাইড। মানে এই সলিউশনটাকে, এই ফুরিয়ার ট্রান্সফর্ম সলিউশনটাকে এখানে বসিয়ে দিয়ে আমি এই জিনিসটা পেলাম। তো এটাকে আমরা লিখতে পারি কিরকম ভাবে? এটাকে লিখতে পারি, মানে আরো যদি ভালোভাবে লেখা হয় তাহলে এরকম আসবে। আমি কিরকম আসবে আমি লেখাচ্ছি। এই তো ট্রায়াল সলিউশন। তো এই ট্রায়াল সলিউশনের মধ্যে এই যে ডি কিউব কে যেটা আছে, তো তার একটা টাইম পার্ট আছে। তো টাইম পার্টটাকে আমি আলাদা রাখবো, মানে এই যে ফাই এক্স মিউ কে আমরা কি লিখতে পারি? যে ফাই টি টি আর হচ্ছে কি ফাই আর, যেটা হচ্ছে ফাই আর আর, মানে এর স্পেস পার্ট আর টাইম পার্ট। ঠিক আছে, এবারে আমি কি করব, যে স্পেসের রেসপেক্টে শুধুমাত্র ফুরিয়ার ট্রান্সফর্ম নিলাম, তাহলে কি হবে? ফাই টি টি আর এটা হয়ে যাবে কি 1/2 পাই হোল টু দি পাওয়ার 3/2 ফাই টিলডা আর ই টু দি পাওয়ার মাইনাস আই কে ডট আর ডি কিউব কে, এরকম আসবে। অর্থাৎ স্পেস পার্টটার ফুরিয়ার ট্রান্সফর্ম, টাইম পার্টটা লিখে দিয়েছি। তাহলে ওটা যদি ওখানে বসিয়ে দিই, তাহলে এরকম একটা ইকুয়েশন আসবে যে ফাই ডবল ডট ফাই টিলডা ডবল ডট, তারপর কি আসবে না প্লাস কে স্কোয়ার ফাই টিলডা প্লাস এম স্কোয়ার ফাই টিলডা ইকুয়ালস টু 0। অর্থাৎ এইটা, মানে এই যে ইকুয়েশনে আমি যখন বসাবো, এটার ফুরিয়ার ট্রান্সফরমেশনের জন্য বেরিয়ে আসছে, আর এটা জাস্ট ডেরিভেটিভ আকারে থেকে যাচ্ছে টাইম পার্ট।
তাহলে এরকম একটা ইকুয়েশন পাবো। তো এটাকে আমরা কি লিখছি, ফাই টিল্ডা ডবল ডট প্লাস এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার অফ ফাই টিল্ডা ইকুয়ালস টু 0, যেটাকে আমরা বলতে পারি কি ফাই টিল্ডা ডবল ডট প্লাস ওমেগা স্কোয়ার ফাই টিল্ডা ইকুয়ালস টু 0, যেখানে ওমেগা স্কোয়ার সমান কত না কে স্কোয়ার প্লাস এম স্কোয়ার। তাহলে এটা কিসের ইকুয়েশন, এটা কিসের ইকুয়েশন বলো, হারমোনিক অসিলেটর ইকুয়েশন। তাহলে ফাই টিল্ডা কে যেটা হবে সেটা কিরকম হবে না, সেটা এরকম হবে যে a1 e টু দি পাওয়ার i k ডট r প্লাস a2 e টু দি পাওয়ার মাইনাস i k ডট r, তাই তো। তো এবারে আমরা জানি যে ফাই টিল্ডা স্টার সমান হচ্ছে ফাই টিল্ডা, তো এইটা হওয়ার জন্য আমার a1 ইকুয়াল টু a2 হতে হবে, তবেই কিন্তু a স্টার করলে আবার সেইটা চলে আসে। তো তাই জন্য আমরা লিখতে পারি যে ফাই টিল্ডা অফ কে সেটা হয়ে যাচ্ছে কি a শুধুমাত্র লিখছি যে ই টু দি পাওয়ার i k ডট r প্লাস কমন নিলে ই টু দি পাওয়ার মাইনাস i k ডট r a2, সরি একটা জিনিস ভুল করলাম, a1 ইকুয়াল টু a2 স্টার হতে হবে, তার মানে এটাকে যদি লিখি a আর এটা হবে a স্টার। এটা যদি a লিখি তাহলে এটা হবে a স্টার, a আর এটা হচ্ছে a স্টার। তাহলে রিয়েল স্কেলার ফিল্ডের যে সলিউশন সেটা হচ্ছে এইটা a ই টু দি পাওয়ার i k ডট r আর এটা হচ্ছে a ইনটু ই টু দি পাওয়ার মাইনাস k ডট। ওকে, তো তার মানে কমপ্লিট সলিউশন আমি যদি লিখি মানে ওমেগা টোমেগা দিয়ে, তখন যেটা বেরোবে এই যে ফাই এক্স মিউ যেটা বেরোবে সেটা এরকম যে 1 বাই রুট ওভার, হ্যাঁ এটা তো আসছে ইন্টিগ্রেশন, সেটা 1 বাই টোয়াইস পাই হোল টু দি পাওয়ার 3 আর 2 ইন্টিগ্রেশন এরকম যে ডি কিউব কে বা ডি কিউব এক্স, সরি ডি কিউব কে আছে এখানে, থাক ডি কিউব কে বাই রুট ওভার 2 ওমেগা, যদি নর্মালাইজ করে দেওয়া হয় তাহলে আসবে এরকম যে a ই টু দি পাওয়ার i k ডট r প্লাস a স্টার ই টু দি পাওয়ার মাইনাস i k ডট r, এই হচ্ছে সলিউশন। ঠিক আছে, তাহলে রিয়েল স্কেলার ফিল্ডের যে সলিউশন সেটা হচ্ছে এইটা। এবার চেক করে তুমি দেখে নিতে পারো যে 5 স্টার ইকুয়াল টু 5 হচ্ছে কিনা, বসিয়ে দেখে নাও যে 5 স্টার ইকুয়াল টু কিন্তু 5 হবে, কারণ জাস্ট এটা যেমন মাইনাস হবে এটা স্টার হয়ে যাবে আর এটা নরমাল হবে এটা প্লাস হয়ে যাবে, তার মানে আলটিমেট ঘুরে আসছে, তাই জন্য হচ্ছে এটা রিয়েল স্কেলার ফিল্ড। ঠিক আছে, তাহলে রিয়েল স্কেলার ফিল্ডের ক্ষেত্রে সলিউশন আমার এটা দাঁড়ালো, দিস ইজ দ্য সলিউশন অফ এ কেজি ইকুয়েশন। ক্লেইন গড়ন ইকুয়েশনের যে সলিউশন সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে রিয়েল স্কেলার। এবারে প্রশ্ন হচ্ছে না ফ্রি স্কেলার ফিল্ড অনেক আছে, শুধু রিয়েল স্কেলার ফিল্ড একটা এক্সাম্পল মাত্র ফ্রি স্কেলার ফিল্ড। ঠিক আছে, সেটা ধীরে ধীরে আসবো, আমি তো জাস্ট আমি আজকে ইন্ট্রোডিউস করছি ব্যাপারটা। এবারে সমস্যাটা অন্য জায়গায়, সমস্যাটা হচ্ছে এটা তো ক্লাসিক্যাল মেকানিক্স এর মতো হয়ে গেল, তাহলে কোয়ান্টাম মেকানিক্সে কি করা হয় না, কোয়ান্টাম মেকানিক্সকে আমরা এক্স থেকে এক্স ক্যাপে যাই, পি থেকে পি ক্যাপে যাই, অর্থাৎ প্রত্যেকটা ভ্যারিয়েবলের আমরা কি করে থাকি অপারেটর ডিফাইন করে দিই প্রত্যেকটা ভ্যারিয়েবল। এখানেও তেমনি ফাইভ জায়গায় কি হবে ফাই ক্যাপ, তাহলে যদি ফাই ক্যাপ লেখা হয় তাহলে ফাই ক্যাপ কি হবে 1 বাই টোয়াইস পাই হোল টু দি পাওয়ার 3 আর 2 ইন্টিগ্রেশন ডি কিউব কে বাই রুট ওভার 2 ওমেগা নট। এই জায়গায় কি হবে, এটা হয়ে যাবে কি বলো a ই টু দি পাওয়ার i k ডট r, এটা a ক্যাপ হবে আর এটা হবে কি a ক্যাপ ড্যাগা ই টু দি পাওয়ার মাইনাস i k ডট r, এরকম হবে। এবং আমরা দেখাতে পারি যে a এবং a ড্যাগা এরা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যানিহিলেশন এবং ক্রিয়েশন অপারেটর, তো সেটা আমরা পরে দেখাবো, আমি জাস্ট বললাম যে কি ঘটনাটা ঘটে এখানে। ঠিক আছে, কি প্রসিডিওর নেওয়া হয় যে ফিল্ড থেকে ফিল্ড অপারেটর যেতে হবে এবারে, তো এটা হচ্ছে রিয়েল স্কেলার ফিল্ড। তো তেমনি আমি বলেছিলাম যে কমপ্লেক্স স্কেলার ফিল্ড যদি হয় তার ল্যাগ্রাঞ্জিয়ান হবে এরকম, হাফ অফ ডেল মিউ ফাই
ডেল মিউ ফাই স্টার মাইনাস হাফ অফ এম স্কোয়ার ফাই ফাই স্টার। তো এটার ক্ষেত্রেও কেজি ইকুয়েশন বার করবে ওই অয়লার ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন লাগিয়ে, ঠিক আছে। তো এখানে দেখো দুটো ফিল্ড আছে, একটা ফাই আছে একটা ফাই স্টার আছে, তাই জন্য এখানে কিন্তু দুটো ইকুয়েশন হবে, টু ইকুয়েশনস, দুটো কেজি ইকুয়েশন আমরা এখান থেকে পাবো, সেটা হচ্ছে ফার্স্ট। তারপরে একই রকম ভাবে তারও ফাই ক্যাপের একটা ফাই ক্যাপ আসবে, আবার ফাই স্টার ক্যাপ আসবে, অর্থাৎ দুটোরই কিন্তু তখন আমি ফিল্ড অপারেটর ইন্ট্রোডিউস করতে পারবো। তাহলে প্রথমটা ছিল রিয়েল স্কেলার ফিল্ড, আর এটা হচ্ছে কি কমপ্লেক্স স্কেলার ফিল্ড। পরবর্তীকালে আরো আমরা ফিল্ড দেখবো, সেটা হচ্ছে ভেক্টর ফিল্ড। স্কেলার ফিল্ড দেখো, স্কেলার ফিল্ডের কোনো কম্পোনেন্ট নেই, ফাই তো ফাই, কিন্তু ভেক্টর ফিল্ড কিরকম, যেমন এ মিউ অফ এক্স মিউ, এর আবার চারটে কম্পোনেন্ট, A0 আছে আবার AI আছে, এরা হচ্ছে ভেক্টর ফিল্ড। ফর এক্সাম্পল আমি যদি বলি ল্যাগ্রাঞ্জিয়ান ফর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেটা কি হয়, -1/4 এম মিউ নিউ এম মিউ নিউ, যেখানে এম মিউ নিউ কত হয়, ডেল মিউ এ নিউ মাইনাস ডেল নিউ এ নিউ। এইটা হচ্ছে ভেক্টর ফিল্ডের এক্সাম্পল, ঠিক আছে। এই ভেক্টর ফিল্ড তোমরা জানো যে অ্যাকচুয়ালি এটা কি হয়, ফাই আর এ হয়। ফাই হচ্ছে ইলেকট্রিক স্কেলার পটেনশিয়াল, আর এটা হচ্ছে ভেক্টর পটেনশিয়াল। ওকে, তো আগে যেমন আমরা স্কেলার ফিল্ড দেখলাম, এরকম আমরা ভেক্টর ফিল্ডও দেখবো, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশনে যে পার্টিকেল গুলো পার্টিসিপেট করে তাদের করেসপন্ডিং ফিল্ড হচ্ছে তোমার ভেক্টর ফিল্ড। পরবর্তীকালে আরো ফিল্ড পড়বো, সেটা বলে ডিরাক ফিল্ড, যেমন ফার্মিয়ন, যেগুলো ডিরাক ফিল্ড হচ্ছে কি ফার্মিয়ন ফিল্ড। আর এটা হচ্ছে বোসন ফিল্ড, এটা হচ্ছে বোসনিক ফিল্ড, ঠিক আছে। তাহলে কি বোসনিক ফিল্ড এক ধরনের আছে, আবার ফার্মিয়নিক ফিল্ড এক ধরনের আছে, বুঝতে পারলে। তাহলে ফার্মিয়নিক ফিল্ড গুলো হচ্ছে তোমার ভেক্টর, মানে ফার্মিয়নিক ফিল্ড হচ্ছে যেমন ডিরাক ফিল্ড এটা, আর বোসনিক ফিল্ড হচ্ছে কি, যেমন হচ্ছে এইটা, এই যে এমইউ, এটা হচ্ছে বোসনিক ফিল্ড। এবারে একটা জিনিস হচ্ছে যখন তোমরা ল্যাগ্রাঞ্জিয়ান লিখো, ল্যাগ্রাঞ্জিয়ানে কি হয়, কাইনেটিক এনার্জি থাকে। কাইনেটিক এনার্জি মানে কি, হাফ অফ এমভি স্কোয়ার, মানে হাফ অফ ডেল মিউ ফাই লিখছো, প্লাস মাইনাস পোটেনশিয়াল। এবার তুমি যদি এটা ফার্মিয়নিক ফিল্ডের ক্ষেত্রে লেখো, এলটা কি হবে, এল হয়ে যাবে এরকম, যে এই এর মধ্যে যে কাইনেটিক টার্মটা থাকবে তাহলে সেটা এরকম হওয়া উচিত যে হাফ অফ সাপোজ ডেল মিউ এ নিউ আবার ডেল মিউ এ নিউ, এরকম থাকা উচিত। কিন্তু দেখা যাবে তুমি যদি এই এক্সপ্রেশনটাই আসো, এইটাতে যদি আসো, দেখবে এটা কাইনেটিক টার্ম। আমি একটা জিনিস এখানে বলে নিই, যে ধরো আমি ল্যাগ্রাঞ্জিয়ান লিখছি, এখানে কাইনেটিক এনার্জি থাকবে হাফ অফ ডেল মিউ ফাই, তারপর পোটেনশিয়াল এনার্জি থাকবে হাফ অফ এম স্কোয়ার ফাই স্কোয়ার, অর্থাৎ এইটা হচ্ছে মাস অফ দ্য পার্টিকেল কত না, ফাই স্কোয়ারের যা কোফিসিয়েন্ট সেটাই হচ্ছে মাস। এবারে আমি যদি বোসনিক ফিল্ডের ক্ষেত্রে দেখি, তাহলে সেটা কিরকম না, -1/4 এম মিউ নিউ। এখানে কোন রকম এ মিউ টার্ম নেই। তুমি এটা বসিয়ে দেখো, এই যে এখানে বসিয়ে দেখো যে কোনো এ মিউ টার্ম আছে কিনা। এটাকে তুমি ভাঙলে কোনোদিনও এ মিউ টার্ম পাবে না। তার মানে এখানে আমরা বলতে পারছি যে এই বোসন হচ্ছে মাসলেস বোসন। মাসলেস কিনা বলো, তাই তো। এবং এই জন্য তোমরা জানো যে ফোটনের রেস্ট মাস নেই। ফোটনের রেস্ট মাস নেই কেন, কারণ এখানে দেখো তো ল্যাগ্রাঞ্জিয়ানের মধ্যে কোনো মাস টার্ম নেই। এবারে সমস্যা হচ্ছে পরে যখন পড়বে তোমরা দেখবে যে ফোটনের কিন্তু মাস নেই ঠিকই, কিন্তু যারা উইক বোসন, আরো তো অনেক বোসন আছে যেমন উইক বোসন, এদের কিন্তু মাস আছে। সার্নের যে এক্সপেরিমেন্ট হয়েছিল লার্জ হেড্রন কোলাইডার দিয়ে, সেখানে দেখা গেছে যে উইক বোসন আর ম্যাসিভ তাদের মাস আছে, কিন্তু থিওরিটিক্যালি আমরা দেখছি যে তার ল্যাগ্রাঞ্জিয়ানের মধ্যে বোসনিক ফিল্ডের মধ্যে কোনো মাস টার্ম নেই। তো এই জিনিসটা ইন্টারপ্রিট করেছিলেন কে, পিটার হিগস, যে মাস কোত্থেকে আসছে, মানে মাস আমরা আনবো কোথা থেকে। তো তিনি একটা
প্রিন্সিপাল ইন্ট্রোডিউস করেছিলেন, সেটাকে বলে স্পন্টেনিয়াস সিমেট্রি ব্রেকিং। স্পন্টেনিয়াস সিমেট্রি ব্রেকিং অর্থাৎ এই মাসটা আসছে কোত্থেকে, যখনই এই বোসনগুলো সিমেট্রি ব্রেক হচ্ছে তখনই তার মধ্যে মাস টার্ম আসছে। এবং এই মেকানিজমকে হিগস মেকানিজম বলা হয়, যেটার জন্য তিনি নোবেলও পেয়েছিলেন, ডিউ টু ইটস স্পন্টেনিয়াস সিমেট্রি ব্রেকিং মেকানিজম। পিটার হিগস তিনি নোবেল পেয়েছেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা পরে আলোচনা করবো। আজকে আমি জাস্ট ইন্ট্রোডিউস করলাম, তোমরা একটু একটু অন্তত এগুলো পড়ার চেষ্টা করো, না পড়লে কি বুঝবে। আমি আগের ক্লাসগুলো করিয়েছি, কারোর কোনো ইন্টারেস্টই নেই, আমি ভিডিও কেউ দেখেনি, আমি তো ওয়াচ দেখলাম, কেউ আদৌ দেখেও নি। তোমাদের জন্য টাস্ক দিয়ে দিচ্ছি। টাস্ক হচ্ছে কি, এই রিয়াল স্কেলার ফিল্ডের ক্লেইন গড়ন ইকুয়েশন তো আমি বের করে দেখিয়েছি, কমপ্লেক্স স্কেলার ফিল্ড অবধি ক্লেইন গড়ন ইকুয়েশন বের করে দেখাবে প্রত্যেকে গ্রুপে। স্যার বলছি টপিকটা কোথায় পড়বো স্যার, মানে বইয়ের নাম বা সেরকম নোট? ডেভিড টং এর লেকচার সিরিজ, ডেভিড টং। ঠিক আছে, তো এইটা তোমাদের জন্য আমি টাস্ক দিলাম, যেটা হচ্ছে এটা অশোক সেনের বই দেখো, আমি দেখিনি। সেটা যাই হোক, আমি দেখিনি, ওই বইটা দেখিনি আর কি। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার, যে দুটো জিনিসের জন্য ডেভিড টং এর লেকচার সিরিজ পিডিএফ বই, পিডিএফ পাওয়া যাবে নেটে। ঠিক আছে, আমি শেয়ার করে দেবো। তাহলে রিয়াল স্কেলার ফিল্ডের জন্য আর কমপ্লেক্স স্কেলার ফিল্ডের জন্য কেজি ইকুয়েশন বের করানো, এটা টাস্ক থাকলো, বা এল প্রাইম বলে লিখছি, হাফ অফ ডেল মিউ ফাই স্টার মাইনাস হাফ অফ এম স্কোয়ার ফাই স্কোয়ার। এই দুটো হচ্ছে টাস্ক থাকলো। তো আজকে এই অবধি থাক, আজকে বেশিক্ষণ হলো না। পরের ক্লাসগুলো থেকে এবার কিন্তু এরকম টাইম দিলেও হবে না, আমি পরের ক্লাসগুলো থেকে পরপর এগুলো প্রসিডিওর এগিয়ে যাবো। একটা দিন হবে, সপ্তাহে একটা দিন, এই আরো কমিয়ে দিলাম আমি, সপ্তাহে একদিন কম এই ফিল্ড থিওরি ক্লাসটা হবে। ঠিক আছে, আর বাকি ক্লাসগুলো তোমাদের এমএসসি টপিক হবে, কোনো চাপ নেই। কিন্তু এই একদিন যে হচ্ছে, এগুলো তোমরা একটু মানে কেয়ারফুলি করবে, যে হচ্ছে হচ্ছে এমনি জাস্ট করার কথা করা, এরকমটা কিন্তু নয়। ঠিক আছে, হ্যাঁ, এটাই যে ক্লাসটা এগোলে, ক্লাসটা যখন এগোবে এমনি বুঝতে পারবি। আমরা পার্টিকেল ফিজিক্সই তো পড়বো, এই জন্যই তো পড়ছি। ঠিক আছে, তো পুরো কোর্সটা 3-4 মাস তো লেগে যাবে এটা শেষ করতে, যদি একটা করে ক্লাস হয়, কিন্তু পুরোটা যাবে। ঠিক আছে, তো আজকে এই অবধি থাক। আমি আজকে এগুলো বললাম কেন, এগুলো